খুব সুন্দর একটা দিন কাটালাম নেপালের মারফা ভিলেজে। মুক্তিনাথ দর্শন করে এসে এই নেপালের ঐতিহাসিক ভিলেজে ছিলাম আমি। এবার আমি মারফা ভিলেজ ছেড়ে নিচের দিকে নামব। গুড মর্নিং ডিয়ার ফ্রেন্ডস, আমি 7 নাম্বার ডে শুরু করব নেপালের মারফা ভিলেজ থেকে। রেডি হয়ে গেছি, এখন 7টা 5 মিনিট বাজছে। চলো দেখি আমার লেগস বাঁধবো, তারপরে একটু লামায়রু, বারবার লামায়রু বলছি, আমি পুরো লামায়রুর মতো দেখতে এই মারফা ভিলেজটাকে। তাই তো মারফা ব্রিজের গেটে ছবি তুলবো, তারপরে সোজা রওনা দেবো বেনি পর্যন্ত। অফরোড অফরোড আমার মানে হয়তো এটা তো পাহাড়ি রাস্তা হবে, তবু ভালো ভালো মন্দ, ভালো কিছুটা খারাপ। আমি নেপালের মারফা ভিলেজে যে হোটেলটাতে রয়েছি, দেখো ওখানে এত সুন্দর গোলাপ ধরে রয়েছে। মানে গোলাপগুলি এক একটা বাঁধাকপির ছোট সাইজের, বিভিন্ন কালারের গোলাপ হয়ে রয়েছে। এখানে তো প্রচুর ধরে রয়েছে, এই দেখো, বাপরে বাপ, এত গোলাপ আর এক একটা সাইজ। ভিডিওতে তেমন আসছে না, কিন্তু চোখে দেখলে, নিজে চোখে দেখলে বিশ্বাস করা যাবে না এরকম। মারফা ভিলেজে কালকে আমার দারুণ সুন্দর কেটেছে। 5:30টায় ঢুকে গেছি, আলো থাকে 7টা পর্যন্ত। ভিডিও পাতি ছবি করেছি। এখন আজকে আমি স্টার্ট করে দেব আমার যাত্রা, নিচে নামতে শুরু করে দেব মারফা ভিলেজ থেকে। এই দেখো মারফা ভিলেজের এই হোটেলটাতে আমি ছিলাম। এখানে সব বাড়ির মধ্যেই হোটেল। মারফা ভিলেজে চা খাচ্ছি। আনুষ্ঠানিকতার সাথে ওনারা দেয় একাই কর্ন পাউরুটি যেরকম সেরকম। বিস্কিট চাইছিলাম, বেকারি বিস্কিট, এখানে একটা বিস্কিট বলে ওরা। এই রুটিটা হচ্ছে গিয়ে 30 টাকা, আর চাটা হচ্ছে গিয়ে 50 টাকা। हिंदी आता है? ओ भाई लोग बोल रहे हैं हिंदी आता है। हम सब जनकपुर से है। ओ जनकपुर से हिंदी आता है। हाँ, जनकपुर में हम जा चुके थे लास्ट 2022 में हम जनकपुर गए थे। एरा जनकपुर का बॉयज है, तो बोले हिंदी आते हैं। মারফা ভিলেজ থেকে এখন আমি নিচে বেনির দিকে নামতে শুরু করবো। আমি মারফা ভিলেজ থেকে বের হচ্ছি। এটা মারফা ভিলেজে ছিলাম, বেরিয়ে গেলাম। 7টা 24 বাজছে, আমার গাড়িতে দেখাচ্ছে। আমি আস্তে আস্তে যাচ্ছি, জানি না কেমন আসছে ছবিতে। দুটোই ক্যামেরা অন করেছি। মেন রোড কোন দিকে দেখতে হবে। হ্যাঁ, বাপস সিধা না। দেখো এখানে একটা চমড়ি গাই। ই মা, এটা স্ট্যাচু। বাপরে, আমি তো ভেবেছি সত্যি সত্যি। বেনি এখান থেকে 70 কিলোমিটার। ভালো মন্দ মিশিয়ে মিশিয়ে রয়েছে। এই দেখো, এই ঘরটার ভেতর দিয়ে যেতে হবে। ও ভালো লাগছে, রেনকোট পরতে হবে। কোথা দিয়ে যাবো দেখি। ওখান দিয়ে বেরোতে হবে। मेन रोड हाँ मेन रोड इधर है। ओके, थैंक यू। এই তো
ভিলেজটা থেকে বেরিয়ে গেলাম। সবাই এখানে আসে আর এদের ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবি তোলে। এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি, কিন্তু ঠান্ডা লাগছে ভীষণ, প্রচন্ড হাওয়া লাগছিল। এই দেখো এখানে টেন্ট করে থাকছে, এই দেখো এই ছেলেপুলেরা এখানে টেন্ট করে এই জায়গাতে ছিল। বা কোথাকার এরা, এরা গুজরাতে টেন্ট লাগিয়ে রয়েছে। এরা অ্যাডভেঞ্চার, এরা দারুণ অ্যাডভেঞ্চার। তো প্রচণ্ড হাওয়া লাগছিল, গাড়ি চালানোর 10 মিনিটের মধ্যে, 10 মিনিট মানে 5-7 মিনিটের মধ্যে থামলাম, থেমে রেইনকোটটা ওপরে জড়ালাম। রেইনকোট হচ্ছে গিয়ে সব থেকে বড় অস্ত্র ঠান্ডা থেকে আটকানোর। কারণ আমি সবসময় ফেদার জ্যাকেট হোক যাই জ্যাকেট হোক, রেইনকোট পরলে সব ঠান্ডা আটকে যায়। সেখানে ওই রাইডিং জ্যাকেটের ওপর দিয়ে রেইনকোট চাপালাম। তারপরে এবার চুপ করে চালাবো। আমি এখন চলছি কালী গণ্ডকী নদীর পাশ দিয়ে। হিমালয়ের কোলে দামোদর কুণ্ড থেকে উৎপন্ন হয়ে এই নদীটি নেপালের মুস্তাং উপত্যকা, কাকবেনি ও মুক্তিধামের পাশ দিয়ে প্রবাহিত হয়ে ভারতে গিয়ে এটা মিশেছে। এই নদীকে ঘিরে কিছু পৌরাণিক কাহিনী আছে। দেবী কালীর গায়ের রঙের মতো এই নদীর জল ও এর তলদেশে পাথর গাঢ় কালো রঙের হওয়ায় এর নাম হয়েছে কালী। আর গণ্ডকী নামটি এসছে ঋষি গণ্ডক এই নদীর তীরে তপস্যা করেছিলেন, সেই কারণেই এই নদীটির নাম হয় কালী গণ্ডকী নদী। এই যে নদীটি প্রবাহিত হয়েছে যে গিরিখাত, সেটা হচ্ছে পৃথিবীর অন্যতম গভীর গিরিখাত অন্নপূর্ণা আর ধৌলাগিরি পর্বতের শৃঙ্গের মাঝখান দিয়ে প্রবাহিত হয়েছে। গভীর গিরিখাতের কারণে নদীর বুকে সূর্যের আলো সবসময় সরাসরি পড়ে না। প্রায় এখানে কি হয়, অন্ধকারাচ্ছন্ন পরিবেশ থাকে। জলে মিশে থাকা কালো পলির কারণে দূর থেকে নদীর জলটাকে পুরো কুচকুচে কালো ধূসর দেখায়। এই নদীর বুকেই লুকিয়ে আছে পৃথিবীর সব থেকে রহস্যময় এবং পবিত্র এক বস্তু, শালগ্রাম শিলা। পুরো বিশ্বে একমাত্র এই কালীগণ্ডকী নদীর অববাহিকাতেই আসল শালগ্রাম শিলা পাওয়া যায়। হিন্দু ধর্ম মত অনুযায়ী, মানে পৌরাণিক কাহিনী অনুযায়ী, হিন্দু ও বৈষ্ণব ধর্মে শালগ্রাম শিলাকে কোনো কৃত্রিম মূর্তি ছাড়াই সরাসরি ভগবান বিষ্ণুর প্রতীক বা স্বয়ং বিষ্ণু হিসাবে পুজো করা হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী তুলসীর অভিশাপে ভগবান বিষ্ণু এই কালীগণ্ডকী নদীতে কালো পাথরে রূপান্তরিত হয়েছিলেন। এই কালীগণ্ডকী নদীটি নেপাল পার হয়ে যখন ভারতে প্রবেশ করেন, তখন এর নাম হয়ে যায় গণ্ডক নদী এবং এটি পরে বিহারে এবং হাজিপুরের কাছে পবিত্র গঙ্গার সাথে মিলিত হয়। মুক্তিনাথ দর্শনের পর মনের ভেতরে যে শান্তিটা পেয়েছিলাম, মারফা গ্রামের সাদা বাড়ি আর আপেলের বাগান, যদিও আপেল ফোটেনি, সেই আপেলের বাগানে কাটানো সেই রাতটা আরও এক অসাধারণ আমার এক তৃপ্তি, মানে এক সুন্দর স্মৃতি নিয়ে আমি এখন ফিরছি। কিন্তু হিমালয় আমাদের বেশিক্ষণ এক জায়গায় থিতু হতে দেয় না। আজ সকালের আলো ফুটতেই আমার হান্টার বার্ডকে নিয়ে আমি চলতে শুরু করলাম এই গিরিখাতের মধ্যে দিয়ে। আজ আমার যাত্রা হচ্ছে গিয়ে নিচের দিকে নামা, যতটা সম্ভব তাড়াতাড়ি, মানে খুব ভালো ওয়েদার থাকা অবস্থায় আমি বেনিটা ক্রস করতে চাইছি, কারণ বেনি পর্যন্তই হচ্ছে গিয়ে অফ রোড থাকবে মাঝে মাঝে। কিন্তু আমি বেশ ভালো রাস্তায় পেয়েছি, অফ রোড তো থাকবে, পাহাড় মানে অফ রোড। এই দেখো কেমন এক ভয়ঙ্কর জায়গা। আমি দাঁড়িয়ে পড়ি যখনই দেখি যে আমি রাস্তা খারাপ রয়েছে, গাড়ি ঘোড়া সামনে থেকে আসছে, তখন কিন্তু আমি নিজে সংযত হয়ে যাই এবং নিজেকে দাঁড় করিয়ে দিই, কোনো রিস্ক আমি নিই না। যারা এই উপত্যকা দিয়ে ট্রাভেল করেছেন তারাই কিন্তু এই রাস্তার মাহাত্ম্যটা বুঝতে পারবেন, না হলে কিন্তু খুব একটা ক্যামেরায় ধরা পড়ছে না। ক্যামেরায় কি মনে হচ্ছে, কি সোজা রাস্তা, কিছুই মনে হচ্ছে না, এবড়ো খেবড়ো পাথর এরকমই মনে হচ্ছে, কিন্তু মারাত্মক ঢাল এবং রাস্তা যখন খারাপ হয় না, তখন ভয়ঙ্কর। এখন সামনের গাড়িটা আসছে, কালো রঙের গাড়িটা, মানে উপরের দিকে টেনে তুলতেই পারছে না। একজন নেমে এলো গাড়ির ভেতর থেকে,
সে নেমে এসে বলার চেষ্টা করছে যে কোন দিকে গাড়ি যাবে। আমি তো দেখলাম যে একবার চাকাটা পাঁই 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 করে ঘুরে চলেছে, কিন্তু গাড়ি ওপরের দিকে উঠছে না। আমি তো একটু দাঁড়িয়ে পড়লাম, সামনের গাড়িগুলো একটু হর্ন দিচ্ছিল। এই দেখো, চাকা পুরো ঘুরছে। মানে এটা দেখে কেমন মনে হচ্ছে, দেখো দেখে কিছুই মনে হচ্ছে না, মনে হয় যেন একটু সমতল। কিন্তু যারা এই এলাকাতে গেছে, যারা রোড ট্রিপ করে, যারা পাহাড়ে বেরোয়, তারাই জানে যে এই রাস্তাগুলি, রাস্তা দেখেই বোঝা যাচ্ছে পুরো গাড়ি দেখো নিচের দিকে হেলে রয়েছে, নিচের দিকটা, পেছনের দিকটা পুরো নিচের দিকে হেলে রয়েছে। তার মানে কি পরিমাণে এটা স্টিপ। একে তো খাড়া, মানে যারা উপরের দিকে উঠে আসছে, তারপর রাস্তা খারাপ, এটা ভয়ঙ্কর হয় যে রাস্তাটা খারাপ আবার ওপরের দিকে ওঠা। আর যখন নিচের দিকে নামা, ভীষণ সংযত হতে হয়। আর রাস্তাটা এইসব জায়গাতে ল্যান্ডস্লাইড এরিয়ায়, যে পাশে দেখা যাচ্ছে পুরো মানে মাটি, মানে পাথর পড়ছে, এ হচ্ছে ল্যান্ডস্লাইড এরিয়া। এই কারণে এখানে মোটামুটি 12 মাসই সবসময় রাস্তা খারাপ থাকে। বৃষ্টি হলে তো একদম অবস্থা খারাপ হয়ে যায়। এই দেখো, এখানে ছবি পাতি তুলছে সব নেমে। কিন্তু বাবা, আমি সব সময় যেখানে একটু রাস্তা খারাপ আছে সেই জায়গাটা আমি তাড়াতাড়ি আগে ক্রস করতে চাই। সেই জায়গাতে আমি বেশিক্ষণ দাঁড়াই না। আর এরকম পাথুরে রাস্তাতে তো দাঁড়াই না, যেখানে দাঁড়াবো যাতে একটু সেফ থাকে। এই দেখো গাড়িগুলি কিভাবে উঠে আসছে, দেখে বোঝা যাচ্ছে না। যারা এই গিরিখাতের মধ্যে দিয়ে এসছো, মানে রোড ট্রিপ করেছো মুক্তিনাথে, তারা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো যে কোন এলাকা দিয়ে, কোন জায়গা দিয়ে আমি আমার হান্টার বার্ডকে নিয়ে গেছি এবং হান্টার বার্ডের সাথে রয়েছি। আমি কিন্তু এনজয় করছি দারুণ, আমার ভালোই লাগে চ্যালেঞ্জ নিতে। তো যাই হোক, গত বছর লাদাখে ছিলাম, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েছি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ধীরে ধীরে পাহাড়ের বুক চিরে আমি নিচের দিকে নামছি। অনেকটাই নেমে এলাম। মারফা ভিলেজ থেকে বেনি প্রায় 75 কিলোমিটার মতো। তো যাই হোক, বেনি পর্যন্ত অফ রোড থাকবে। আর তাতোপানি যে জায়গাটা, তাতোপানি জায়গাটা মানে ক্রস করতে পারলে আমি, মানে যাক, মানে যেগুলি খারাপ জোন সেগুলি পেরিয়ে যাব। এই দেখো, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর। যত তুমি চ্যালেঞ্জ নেবে, ততই তুমি সৌন্দর্য পাবে পাহাড়ের। পুরো পাহাড়ের চরিত্র পাল্টে গেছে। দেখো, যখন ওপরের দিকে ছিলাম সেই গাছপালা নেই, ধুধু ধূসর পাহাড়, নিচের দিকে নেমে এলাম, দেখো একদম সবুজের সমারোহ, দারুণ সুন্দর। মানে প্রাকৃতিক সৌন্দর্য 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যেই চেঞ্জ হয়ে গেছে। অপরূপ সৌন্দর্য, মানে ঘন্টায় ঘন্টায় প্রকৃতি নিজেকে বিভিন্ন রূপে মেলে ধরে। দারুণ লাগছে, মনে হয় যেন দাঁড়াই কিছুক্ষণ। কিন্তু আগে আমি বেনি পেরোবো, তারপরে আমি দাঁড়াবো। এই দেখো ভেলভেটের পাহাড়, দূর থেকে মনে হয় যেন হচ্ছে কে ভেলভেট দিয়ে মুড়িয়ে রেখেছে, সবুজ ভেলভেট দিয়ে মুড়িয়ে রেখেছে পাহাড়টাকে। পাশে কিন্তু ভয়ঙ্কর খাদ, দেখতে পাচ্ছ রেলিং, কোথাও কোথাও রেলিং নেই, মানে আমার ক্যামেরাতে আসছে না। পাশে পুরো খাদ রয়েছে, যেটা আর কি মানে নদীটা প্রবাহিত হচ্ছে, যে কালীগণ্ডকী নদী। আর এই দেখো আবার চলে এলাম ভয়ঙ্কর খারাপ রাস্তাতে। দেখতে পাচ্ছ গাড়িটা সামনে দিয়ে যাচ্ছে, আমার সামনে দিয়ে যে গাড়িটা যাচ্ছে একদম পুরো নদীর মানে সমানভাবে নিচের দিকে নেমে যাচ্ছি। আর আমার যেটা এটা কালো রঙের এটা ডিস্টার্ব করছে, যে ইনস্টা 360 লাগানো রয়েছে। তো গাড়ি যখন ওপর নিচু হচ্ছে না, তখন ওই ক্যামেরাটা আমার উপরে উঠে আসছে। দেখো নদীর নদীর সমতলভাবে প্রায় মানে নদীর কাছাকাছি নেমে যাচ্ছি। অনেকটা এখান দিয়ে মানে কি বলবো স্টিপ, যখন উঠেছে কালকে জান কয়লা হয়ে গেছিলো। আর এই দেখো, বোঝা যাচ্ছে না। আবার ভেজা রাস্তা, ভেজা রাস্তা থাকা মানে একটু পাথরে ভেজা রাস্তা, স্কিড করে ছোট চাকাগুলি। আমি খুবই আস্তে আস্তে চালাচ্ছি, আর একদম পাহাড় ঘেঁষে চালাচ্ছি, কারণ পাশেই রয়েছে নদী। আর নদীর জলটা এখান থেকে ভালোই বোঝা যাচ্ছে যে কালো নদী। এতক্ষণ তো আমি কালো নদীর মানে কালো জলের বর্ণনা করলাম, এটা আমি পড়ে গেছিলাম। আমার এক ফ্রেন্ডই বলেছিল দেখবে যাবে যখন, পুরো কালীগণ্ডকী নদীর জলটা পুরো কালো। আর এই দেখো জলা জায়গা, এই জায়গাটা জল ভীষণ আস্তে চালাতে হচ্ছে, বাপরে, মানে জল পুরো পড়ছে। এই জলের রাস্তাটায় আসলে হালকা বৃষ্টি হয়েছিল, আর হালকা বৃষ্টি না হলেও না, কোথাও কোথাও সবসময় 12 মাসই জল থাকেই, পড়তেই থাকে। আমি এই মানে তাতোপানি প্রায় ঢুকবো মনে হয় সামনেই তাতোপানি, কারণ এইগুলি গতকাল ক্রস করেছিলাম। বেনি পেরোনোর প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মধ্যেই এই রাস্তাগুলি পেয়েছি, মানে সকালবেলাতে। দেখো
কিন্তু এমনি নজারাটা দারুণ লাগছে। এটা তো আবার কাদার রাস্তা, বাপরে, ভীষণ আস্তে চালাতে হচ্ছে। এই কাদার রাস্তাতেই আমি একটুখানি, মানে কি বলবো, হালকা একটু টেনশন হয় আসলে। স্লিপ করে তো কাদা জলে, আবার দেখো উপরের দিকে উঠতে হবে। ও জয় গুরুদেব, বাপরে বাপ, চলো। লোকজন দেখলে এখানে ভালোই লাগছে, যে এই খারাপ রাস্তাগুলিতে যখন একটু লোকজন দেখি ঠিক লাগছে। ও এখানে তো দাঁড় করিয়ে দিয়েছে, আমি ওই সামনের গাড়িটাকে ফলো করব, সামনের গাড়িটাকে। উফ, বাপরে বাপ, অনেকক্ষণ থেকে চালাচ্ছি, সামনে কোথাও গিয়ে একটু দাঁড়াতে হবে। দেখো এখন একটু বেলা বেড়েছে তো, তাই নিচের দিক থেকে গাড়িগুলি ওপরের দিকে যাচ্ছে। খারাপ রাস্তা আর শেষ হচ্ছে না, কখন যে রাস্তাটা শেষ হবে, খারাপ রাস্তাটা কখন যে বেনিয়ে আসবে ওটাই ভাবছি। আমি বেনিকে জপছি মনে মনে। চলো, এটাই হচ্ছে গিয়ে রোড ট্রিপের মজা, খারাপ ভালো মন্দে মিশিয়ে খুব সুন্দর। খারাপ বলবো না, মানে রাস্তা খারাপ পেয়েছি, কিন্তু এখনো পর্যন্ত খুব সুন্দর স্মৃতি নিয়েই আমি এগিয়ে চলছি। যা হোক, আমার যে মিশন নিয়ে আমি বেরিয়েছি, আর সুন্দর মুক্তিনাথ দর্শন করেছি। দর্শন করে এসে তবে ফেরার পথে আমার খুব কষ্ট হয়েছে। আমি আমার অভিজ্ঞতা বলছি, মুক্তিনাথ থেকে নেমে আসছিলাম যখন, জংশন পর্যন্ত এসছি যান কয়লা হয়ে গেছে। মানে আমার গাড়ি আমি কন্ট্রোল রাখতে পারছি না, এত তীব্র হাওয়া। একবার তো হাওয়াতে কাত হয়ে গেছি। দেখো এখানে আমি দাঁড়িয়ে পড়েছি। তো যেটা বলছিলাম, এত হাওয়া, এত হাওয়া, মানে হাওয়াতে আমার গাড়ি একে পাথরের রাস্তা, আমি কাত হয়ে পড়ে গেছি। পেছনে দেখছিলাম আবার একটা টোটো। আমি ভাবছি বাপরে, এই উচ্চতায় আবার টোটোও চলে। সেই টোটোর থেকে একটা ছেলে নেমে এসে আমার গাড়িটাকে তুললো, মানে দুজনা মিলে, আমি আর ও মিলেই তুলেছি আর কি। পড়ে যায়নি, গাড়িটা কাত হয়ে গেছে, আমি পুরো হাওয়াতে চালাতেই পারছিলাম না, পুরো দাঁড়িয়ে পড়েছি ব্রেক কষে। মানে ভিডিও করার মতো সিচুয়েশান ছিল না এমন। আর ওটা তখন অনও ছিল না। তো যাই হোক, তুলে দিল। তখন আমি বলছি সামনে কোথায় মানে ঢুকার জায়গা আছে, তখন কটা বাজে, এই 3:30 4টে মতো। বলে যে না, 500 মিটার পরে জায়গা রয়েছে, একটা ব্রিজ পেরিয়ে, মানে ওই কী বলবো, মারফা ভিলেজের। তারপর যাই হোক আমি থেকে যাই, খুব সুন্দরই একটা অভিজ্ঞতা হয়েছে। তো এই দেখো আবার খারাপ রাস্তা পেয়েছি। আমি না ওই গাড়ির চাকাটাকে ফলো করে যাচ্ছি, যে সামনে যে 4 হুইলারটা যাচ্ছে সেটাকে ফলো করে করে যাচ্ছি। এই জায়গাটায় গতকাল যখন যাচ্ছিলাম প্রচুর জল কাদা ছিল, আজকে অতটা নেই, কারণ কাজ হচ্ছিল। কালকে যখন গেছিলাম কাজ হচ্ছিল এই জায়গাটা দিয়ে। আমি একদম যেখান দিয়ে গাড়ি চাকাটা যাচ্ছে সেই লিকে লিকে দিয়ে যাচ্ছি, কোনোভাবেই এদিক ওদিক মানে চাকা যাতে না হয় সেভাবেই যাচ্ছি। রোড ট্রিপে কি গাড়ি নিয়ে যাচ্ছি সেটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে নিজের কনফিডেন্স। এবং সব থেকে বড় কথা সেটা হলো হালকাভাবে নেওয়া যাবে না, সে সুন্দর রাস্তাই হোক আর খারাপ রাস্তাই হোক। হিমালয়কে তো হালকাভাবে নিলেই বিপদ। যত ওপর থেকে যত নিচের দিকে নেমে আসছি তত গাড়ি ঘোড়ার চাপ একটু বেড়েছে। আর এখানে দুজন ড্রাইভার দেখছিলাম কথা বলছিল, গাড়ির ড্রাইভার, ওরা পরিচিত, তাই কথা বলছিল। এক টানা এই অফ রোডে রাইড করার পর মনে যেন কবজি ধরে এসছে, হাত ব্যথা হয়ে আসছে। তাই একটা সুন্দর পয়েন্ট একটু মানে দাঁড়াতে হবে, কিন্তু দাঁড়াতে হবে, দাঁড়ালে একটু ভালোই লাগতো, কিন্তু ভালো লাগছে না। আমি তাতোপানি মানে বেনি পেরিয়ে তারপরেই দাঁড়াবো। যাই হোক, এই যে দেখছি না যে পাহাড়ের বিচিত্র রূপ, আমার আমি আমার দেশের হিমালয়কেও দেখেছি, দেখেছি নেপালের হিমালয়, দেখেছি ভুটানের হিমালয়। তো সেই রূপগুলি অসাধারণ। দেখলে আমার একই মনে হয়, মনে হয় যেন আমার ভারতের কোনো হিমালয়ে রয়েছি এরকম। কিন্তু যখন লোকেদের সাথে কথা বলি তখন মনে হয় যেন হয় যে না, অন্য একটা দেশে এসেছি। এখানে দাঁড়াও, এখানে দাঁড়াবার মতো জায়গা রয়েছে, কিন্তু প্রচুর টুরিস্ট আছে, দাঁড়াবো না। আবার আমার একটু মানে যেখানে ফাঁকা আছে সেই জায়গায় দাঁড়াতে ভাল লাগে, লোকজনে ভরা থাকবে সেরকম দাঁড়াতে ইচ্ছে করে না। বাপ রে, ভালো রাস্তা এসছি মনে হচ্ছে, গাড়িগুলি সাঁ সাঁ করে
সামনে দিয়ে বেরিয়ে গেল। মনে হচ্ছে এবার তাতোপানি ক্রস করব, কারণ যা ধুলো উড়িয়ে গাড়িগুলি সামনে দিয়ে বেরিয়ে গেছে, তা তো দেখলাম আবার দাঁড়িয়ে পড়লো। কি হলো? হ্যাঁ, আবার একটু ভাঙাচোরা রাস্তায় চলে এলাম। হ্যাঁ, কাজ হচ্ছে সামনে সামনে, ওই জেসিবিটা আসছে। মনে হচ্ছে আর খারাপ রাস্তা পাবো না, বুঝতে পারছি না, মনে তো হচ্ছে। যাই হোক, যখন ধুলো উঠছে সামনে দিয়ে, সেই কারণে এবড়ো খেবড়ো রাস্তা থাকবে, কিন্তু এবড়ো খেবড়ো রাস্তা থাকলে তবু ঠিক আছে, জল থাকলে আমার ভাল লাগে না রাস্তাতে জল থাকলে। কিন্তু এটাই হচ্ছে গিয়ে রোড টিপের বৈচিত্র্য। কখনো জল কাদার রাস্তা, কখনো ধুলো উড়ানো রাস্তা, কখনো সুন্দর ঝাঁ চকচকে রাস্তা। এটা হচ্ছে গিয়ে রোড টিপের বৈচিত্র্য। ক্ষণে ক্ষণে পাল্টে যায় প্রকৃতির রূপ, বেসিক্যালি পাহাড়ের রূপ। অনেকটা নিচে নেমে এসেছি, মানে গরম লাগছে। জ্যাকেটটা পরা রয়েছে না, জ্যাকেটের ওপর দিয়ে তো আবার কী বলে ওটাকে, রেইনকোট পরা রয়েছে, সেখানেও গরম লাগছে। কোথাও দাঁড়িয়ে রেইনকোটটা খুলতে হবে, বাপরে বাপ, আর ভালো লাগছে না গরমে পুরো। এতক্ষণ ওপরের দিকে ছিলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছিল, রেইনকোট জড়ালাম, এখন এবার খুলতে হবে, কোথাও দাঁড়াতে হবে, দেখি একটু ভালো রাস্তা পেলে দাঁড়াবো। বাপরে বাপ, ভেবেছিলাম ভালো রাস্তা শুরু হয়ে গেছে, সেই খারাপ রাস্তা আর শেষই হচ্ছে না। এতক্ষণ ছিল জল কাদার রাস্তা, আর এখন হচ্ছে ধুলো ওড়ানো রাস্তা। উফ, বাপরে, শেষ হবে যে কখন? খারাপ রাস্তা পুরো হাত আর কবজি ধরে গেল। কোথাও গিয়ে একটু দাঁড়িয়ে আগে রেনকোটটা খুলতে হবে, নাহলে জান কয়লা হয়ে যাচ্ছে এখন গরমের চোটে। কারণ নিচে নেমে চলে এসেছি তো, অনেকটা নিচে নেমে চলে এসেছি, সেখানে দেখা যাচ্ছে এদিকে আর কি পুরো আর কি, মানে জলের বৃষ্টির লেশ মাত্র নেই, তাই পুরো ধুলো উঠছে। আর আমাকে ধুলো খেতে খেতে যেতে হচ্ছে এই গাড়িগুলোর পেছন দিয়ে, আগাতেও পাচ্ছি না, যে এই গাড়িটা থেকে এগিয়ে যাব সেটাও পাচ্ছি না, কারণ রাস্তাটা খারাপ। তারপরে ওভারটেক করা যাবে না, আমি এরকম তো ওভারটেক কখনো করিও না। এই তো ধুলোতে সামনে রাস্তাই দেখা যাচ্ছে না, এত এটা ধুলো উড়ানো খারাপ। বাবারে, খারাপ রাস্তা আর শেষই হচ্ছে না, দাঁড়িয়ে পড়লাম, গাড়িটাকে সাইড দিয়ে আগে তারপরে নামবো। এই দেখো, আর দেখো আমার এই জায়গা থেকে দেখা যাচ্ছে ডান দিকে নদীটা, এরকম কালো জল। এবার আমি, মনে হচ্ছে এরপর আর খারাপ রাস্তা পাবো না, কি জানি, ভাবছি তো পাবো না, কিন্তু খারাপ রাস্তা চলছেই চলছে, কখন যে শেষ হবে, কখন যে বাবা তাতো পানিটা আসবে, বেনিটা আসবে, বাঁচা যায়। উফ, বাপরে, কাদায় ভরা রাস্তা, জয় গুরুদেব, ওম ওম, বাবারে বাবা। মনে হচ্ছে এবার খারাপ রাস্তাটা শেষ হবে, তবে সবার আগে আমি পেট্রোল নেব, পেট্রোল নিতে হবে, কারণ কালকে যে পেট্রোল নিয়েছি তারপর আর পেট্রোল নিইনি। হ্যাঁ, চলে এলাম সেফ জোনে। ইয়ো, এখানে পেট্রোল নেব 218 টাকা করে পেট্রোল। এই দেখো সবাই রাইডে বেরিয়েছি, এটা নেপাল থেকে গাড়ি ভাড়া নিয়েছে, এটা হিমালয়ান। এখানে একটু দাঁড়ালাম, পেট্রোল নিলাম। এবার এখান থেকে পোখরা বেশি দূর নয়, পোখরাতে গিয়ে আজকে আমি আমার রাইড শেষ করব, কারণ বিকেলের দিকে মৌসুম খারাপ হয়, সেই কারণে তাড়াতাড়ি পোখরায় পৌঁছাতে চাইছি। আমার 7 ডে 7 নম্বর দিন, যেদিকে গতকাল যাচ্ছিলাম সেদিকে সেফ জায়গাতে প্রচুর বৃষ্টি হয়েছে, 2:30 নাগাদ। আজকে ফিরে আসছে পোখরা স্টার্ট হয়ে গেছে, আজকেও 2:30 নাগাদ প্রচুর বৃষ্টি। পরশু দিন যাওয়া শুরু করেছি, পরশু দিনও সেম টাইমে বৃষ্টি, আজকেও সেম টাইমে বৃষ্টি। কি আর করবো, এখানে দাঁড়িয়ে একটা দোকানের সামনে চাপাতি হয় না, এমনি বসারই দোকান করে, তাই দাঁড়িয়ে একটা রেস দিলাম, রেস কাটছি। যদিও এটার দাম হচ্ছে গিয়ে 22 টাকা লেখা রয়েছে, আপনাকে 50 টাকা দিতে যেতে।